আজ ফের ভোট বাংলায়। মথুরাপুর ও বারাসাতের দুটি বুথে ভোট। মথুরাপুরের কাকদ্বীপের ২৬ নম্বর বুথে ভোট আর বারাসাতের কদমগাছির ৬১ নম্বর বুথে ফের ভোট হচ্ছে। আজ সকাল থেকেই সেখানে ভোট হচ্ছে। ওয়েবকাস্টিং এ বুথে গন্ডগোলের অভিযোগ ওঠে এবং তারপরে দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। রাত পোহালেই ভোট গণনা, তার আগে রাজ্যের দুই বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে। একেবারে সকাল থেকেই এই দুই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। দেখছেন সেই দুটি বুথের ছবি। বারাসাতের কদমগাছি এবং মথুরাপুরের কাকদ্বীপে ভোট হচ্ছে। মথুরাপুরের কাকদ্বীপের ২৬ নম্বর বুথে ভোট আর বারাসাতের কদমগাছির ৬১ নম্বর বুথে আবারও ভোট হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন প্রতিনিধি। কাকদ্বীপ থেকে রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ এবং বারাসাত থেকে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। আমরা প্রথমে কাকদ্বীপের ছবিটা একবার দেখব। সকাল থেকে সেখানে ভোট হচ্ছে বিশ্বজিৎ, এই মুহূর্তে সেখানে কিরকম পরিস্থিতি, কিরকম ছবি? হ্যাঁ দেখো, একদম সকাল থেকে সকাল ৮টা থেকে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং হালুপান কোতল থানার পুলিশ কিন্তু অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং আমি তোমার স্টেশনের ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মহিলা এবং পুরুষ একইভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে। সকাল থেকে সবাই ভোট কিন্তু ধীরে ধীরে যাচ্ছেন এবং তাদের নিজের ভোট তারা দিচ্ছেন এবং খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে নিয়ে সবাই কিন্তু ধীরে ধীরে ভোট থেকে বেরিয়ে আসছেন। এবং এখানে যারা মানুষজন তারা কিন্তু যেটা বলছেন যে ১ তারিখে তারা কিন্তু একদম শান্তিপূর্ণভাবেই ভোট এখানে দিয়েছিলেন এবং এখানে কোনো রকম কোনো গন্ডগোল হয়নি। যদিও বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই বুথটা, এই যে ২৬ নম্বর বুথ আরডি মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ, এই বুথটাতে কিন্তু যে রেগিং হয়েছে, ছাপ্পা হয়েছে এবং সেরকমই সিসিটিভি ফুটেজ নাকি সেরকম ভাবে এসছে, এটা বিজেপির অভিযোগ। এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে কিন্তু অভিযোগ দায়ের হয়। মোট এই মথুরাপুর নির্বাচন যে রয়েছে সেখান থেকে কিন্তু ২০টি অভিযোগ দায়ের করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে এই লোকসভা কেন্দ্রে। তার মধ্যে এই অভিযোগটা কিন্তু এই বুথটাতে কিন্তু এই মুহূর্তে যে রিপোলিং এর কিন্তু চলছে। যদিও স্থানীয় যে তৃণমূল নেতারা যারা কিন্তু অস্বীকার করছেন, স্থানীয়ভাবে এই নির্বাচন কিন্তু একদম শান্তিপূর্ণভাবে হয়, কিন্তু এখানে বিজেপি চক্রান্ত করে এই যে জিনিসটা কিন্তু এই কাজটা করিয়েছে নির্বাচন কমিশনকে। পয়লা জুন কোনো সমস্যা হয়নি, মানুষ নির্বিঘ্নে শান্তিতে ভোট দিয়েছে। ওদের অভিযোগ আমি নস্যাৎ করে দিয়ে বলছি, মানুষগুলোকে দ্বিতীয়বার আবার তুলে নিয়ে এসে নির্বাচন কমিশনকে ভোট করতে হচ্ছে। এটা বিরোধীদের এবং নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্র। এবারেও ওদের বুমেরাং হয়ে যাবে। অ্যাকচুয়ালি দু জায়গায় ডিস্টার্ব হয়েছিল। ভোটের দিন শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয়েছে। বিরোধী হিসেবে তো আমি কমপ্লেন করিনি, কেউ কমপ্লেন করতে পারে নির্বাচন কমিশনের কাছে। না, এটা ঠিক হয় আইন কাজ হচ্ছে। কাউকে কেউ ধমকি বা কেউ মেরেছে বা আমার আইএসএফের ছেলেরা ভালোভাবে ভোট দিয়েছে, আমার আইএসএফ রেজেনও বসেছে আজকের সমেত বা ওই দিনও বসেছিল, তারাও কোনো কমপ্লেন দেখায়নি। আর বারাসাতের কদমগাছির ৬১ নম্বর বুথ, সেখানেও আজকে পুনর্নির্বাচন হচ্ছে। সেখানে ঠিক কি ছবি? আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, সকাল থেকে তো ভোট গ্রহণ চলছে, এখনো পর্যন্ত কিরকম ভোট পড়লো আর এই মুহূর্তে সব মিলিয়ে কি ছবি? দেখো, পয়লা জুন অর্থাৎ গত পরশু যেভাবে ভোট প্রক্রিয়া এবং ভোটারদের যে উৎসাহ ছিল, আজকে কিন্তু তেমন উৎসাহ দেখা যাচ্ছে না। তার কারণ প্রায় ৯:১৫ বাজতে যায়। তুমি দেখতেই পাচ্ছ একেবারে বলা যেতে পারে কার্যত ফাঁকা বুথ কেন্দ্র, অর্থাৎ ৬১ নম্বর বুথ, যেখানে এই কদমগাছি সর্দারপাড়া এই বুথেই কিন্তু পোলিং অর্থাৎ যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন তিনি যেটা নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে এখানে যে ওয়েবকাস্ট যে ক্যামেরা ছিল সেই ক্যামেরায় ছাপ্পা ভোটের ছবি স্পষ্ট ধরা পড়েছে। তারপরে এখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, ফলে আজকে সেখানে ভোট হচ্ছে। তুমি দেখতে পারো কার্যত একেবারে ফাঁকা বলা যেতে পারে এবং নিরাপত্তায় আঁটোসাঁটো ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী জওয়ান, অন্যদিকে রাজ্য পুলিশের যে দুটি রাস্তা রয়েছে এই বুথ কেন্দ্রে ঢোকার, সেখানে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার কারণ গত পরশু যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগগুলো দ্বিতীয়বার যেন না ওঠে। এবং এখানে ৭২০ ভোটার, প্রায় ৯টা বাজে, এখনো পর্যন্ত প্রায় ৫০টির মতন ভোটাররা তারা ভোট দিতে পেরে গেছেন।
ফলে সেই উৎসাহ নেই এবং ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য ইতিমধ্যেই গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা কিন্তু সেখানে রয়েছেন। ফলে কোনো রকম ভাবে সমস্যা এবং কোনো রকম ভাবে অবৈধ জমায়েত কিন্তু বুথের সামনে হতে দিচ্ছে না, তখন বিশাল পুলিশের বাহিনী এই মুহূর্তে রয়েছে। কিন্তু এলাকায় যে একটা চাপা উত্তেজনা সেটাও কিন্তু রয়েছে, কিন্তু তার সত্ত্বেও বুথে খুব একটা লাইন নেই এখনো পর্যন্ত। ভোট দানের পরিমাণটা অত্যন্ত কম বারাসাতের কদম্বগাছির 61 নম্বর বুথে। সমস্যা গ্রামে একটু ঝামেলা হয়েছিল, তার জন্য আজকে দিতে হয়েছে। হ্যাঁ, ভোট দুবার ভোট দিতে হচ্ছে, এতে কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নেই, হয়েছে, দিতে হবে। গন্ডগোল বলতে কিছুই হয়নি, মারপিট তো আমরা তো দেখিনি এই ভোটটা। তারপরেও রিপেল হবে, দুবার আবার দিতে হলো কাজ বন্ধ করে। না, কোনো ভয় নেই। হ্যাঁ, ভোট দিয়েছি। আজকে আবার এসেছে? হ্যাঁ, ভোট দিয়েছি। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, শ্লীলতাহানির অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান। আবারও এক সিআরপিএফ জওয়ান গ্রেফতার। সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করলো চিতপুর থানা। চিতপুর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, আরও এক সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করা হচ্ছে, এবার মূলত কি ঘটেছে? একেবারে দেখো, নিরঞ্জন প্রধান সিআরপিএফ জওয়ানের নাম। তিনি বারুইপুরে ভোটের ডিউটি করতে এসেছিলেন এবং আজকে কলকাতা স্টেশন থেকে তার ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু কলকাতা স্টেশনে কালকে তাদের টিম আসে এবং সেখানে বড় অফিসের পাশে এক মহিলার শ্লীলতাহানি তিনি করেছেন এমনটাই অভিযোগ, এবং চিতপুর থানাতে ওই মহিলা লিখিত অভিযোগ করেন নিরঞ্জন প্রধানের বিরুদ্ধে, যিনি সিআরপিএফ জওয়ান। এবং এরপরই রাতেই নিরঞ্জন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে চিতপুর থানার তরফে। এবং মহিলা যেটা অভিযোগ করেছেন, পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে যে এই নিরঞ্জন প্রধান ওই মহিলার বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানি করেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে এবং নিরঞ্জন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইনি সিআরপিএফ জওয়ান, যিনি ভোটের ডিউটিতে আমাদের এই রাজ্যে এসেছিলেন এবং লাস্ট শনিবার যে নির্বাচন হয়েছে তিনি বারুইপুরে ডিউটি করেছিলেন ভোটের, এবং কালকে বিকেলে তিনি কলকাতা স্টেশনে এসেছিলেন। আজকে কলকাতা স্টেশন থেকে তাদের পুরো এই টিমটা ফিরে যাওয়ার কথা ছিল, এবং রাতে তিনি বড় 1 নম্বর অফিসের পাশে এক মহিলার বাড়িতে তিনি ঢুকে মহিলা শ্লীলতাহানি করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয় এবং নিরঞ্জন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অমিত। আর আবারও খবরের শিরোনামে সন্দেশখালী, সেখানে ভোট পরবর্তী অশান্তি। বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ। বিজেপি কর্মীদের প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন এক বিজেপি কর্মী ও তার স্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম, ঠিক কাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা এবং কি কি বলছেন? দেখো, এই যে সন্দেশখালীর খুলনাতে ভোট পরবর্তী যে হিংসা সেটা কিন্তু অব্যাহত। তার কারণ গতকাল রাতে বিজেপির কর্মী সমর্থক সঞ্জীব মণ্ডল এবং তার স্ত্রী পিয়ালি মণ্ডলের যেটা অভিযোগ, যে গতকাল রাতে 50 থেকে 60 জন দুষ্কৃতী দল তারা এই সঞ্জীব মণ্ডলের বাড়িতে এসে হামলা করে, সঞ্জীব মণ্ডলকে মারধর করে। তখন তার স্ত্রী পিয়ালি মণ্ডল তাকে ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয় এবং তার নাশেও হুমকি দেওয়া হয়, এবং চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসতে তারপরে কিন্তু দুষ্কৃতীরা সেখান থেকে চলে যায়। এই সঞ্জীব মণ্ডল এবং পিয়ালি মণ্ডলের যেটা পরিষ্কার দাবি যে এই যে যারা এসেছিল তারা একদম তৃণমূলের কর্মী সমর্থক এবং সেখানকার তৃণমূলের নেতার নির্দেশেই এই ঘটনা ঘটেছে। যদিও এই ব্যাপারে সেখানকার যে পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব বর্মন, সে কিন্তু একদম পুরো ব্যাপারটাই অস্বীকার করেছে। তিনি বলেছে যে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তৃণমূলকে কালিমা লিপ্ত করার জন্য এই ঘটনা তারা পরিকল্পিতভাবে সাজিয়ে এই ঘটনা ঘটিয়েছে, এবং হাজী নুরুল ইসলাম জিতবের জেনেই তার বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে কালিমা লিপ্ত করা হচ্ছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। আক্রান্ত কি বলছেন শোনাবো। বড় বড় বাঁশ, লাঠি, কোদালের আছাড়, ওর ভিতরেও বোধহয় যন্ত্রপাতি ছিল, বস্তা নিয়ে আগিয়ে দিচ্ছে। ওই কৌশিক মণ্ডলের স্ত্রী শিল্পা মণ্ডল
আগিয়ে দিচ্ছে বিল্টু বর্মন, দীপ ঘরামি, আরো রাজা সান্যাল আমাকে মেরেছে, প্রচুর মার মেরেছে। গৌতম সন্দাস সিভিক পুলিশের স্বয়ং সেখানে রয়েছে, তাকে বললাম, সে কোনো গুরুত্ব দিল না। তাই বলছে আমাকে বাড়ি থেকে এসে হুমকি দিচ্ছে যে 4 তারিখের পরে তোদের পাবো, বাড়ি থেকে বেরি করি করে আমাদের উপর অত্যাচার। আমাদের বাঁচার কোনো উপায় নেই, কি করবো আমরা, কোথায় যাবো স্যার? আর এই ঘটনায় বিজেপি আঙুল তুলছে তৃণমূলের দিকে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। তৃণমূলের কি দুষ্কৃতকারী আমাকে গলার পলার ধরে উঁচু তোলে, রাজা সান্যাল আমাকে ধুতি ধরে উঁচু করে কোদালে আসার বাড়িতে, তার পাশে আরো অনেকে ছিল, দীপ ঘরামি, শুভ বর্মন, এরাই ছিল। বলছে যে তুই বিজেপি করিস। এই ঘটনাটা মিথ্যে। বসিরহাট লোকসভা হাজী নুরুল বহু ভোটে জিতছে এবং লেখাপাত্র হারছে। এরা ভয় পেয়ে তৃণমূলের কিছু কর্মীদের বাড়ি ভাঙচুর চালিয়েছে, অত্যাচার করে এবং কিছু কর্মীকে থ্রেট করে। এই ভয়ে এরা তৃণমূল কর্মীদেরকে নামে অভিযোগ আনছে। এটা সম্পূর্ণ চক্রান্ত। নেজারডাঙ্গার অন্তর্গত রাজবাড়ি, ভয়ারমারি, ছয়বড়িয়া, মঠবাড়ি এইসব এলাকায় সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ ইংরাজি 2/6/2024 তারিখ সকাল 6টা থেকে আগামী 4/6/2024 তারিখ সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি আছে। তাই আপনারা অযথা এলাকায় 4 জনের বেশি জমায়েত করবেন না। শেষ দফা ভোটের দিন সন্দেশখালী গরম, ধুন্ধুমার হামলা, বিক্ষোভ, ভাঙচুর থেকে পুলিশের লাঠিচার্জ। দিনে অশান্তি, ভোটের পরেও অশান্তি, বেড় মজুরে আক্রান্ত হয় পুলিশ, মাথা ফাটে এসআই এর। শনিবার বেড় মজুরের ভোলাপাড়া একটি বুথের পাশে যুযুধান তৃণমূল বনাম আইএসএফ বিজেপি। জমায়েত হঠাতে গেলে আক্রান্ত হয় পুলিশে। অভিযোগ, আইএসএফ বিজেপি কর্মী সমর্থকদের মারে আহত হন সন্দেশখালী থানার এসআই। দিনভর দফায় দফায় খণ্ডযুদ্ধ, রাতভর চলে ধরপাকড়। শনিবারের অশান্তির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। ভোটের সময় অশান্তি, ভোট শেষের পরেও আক্রান্ত পুলিশ। এখনো বাকি ভোট গণনা। সন্দেশখালীতে তাই আরও সতর্ক প্রশাসন। সন্দেশখালীর একাধিক জায়গায় জারি করা হলো 144 ধারা। 4 জুন সকাল 6টা পর্যন্ত কড়াকড়ি। এদিন সকাল থেকে মাইকিং করে জমায়েতে মানা প্রশাসনের। নেজারডাঙ্গার অন্তর্গত রাজবাড়ি, ভয়ারমারি, ছয়বড়িয়া, মঠবাড়ি এইসব এলাকায় সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ ইংরাজি 2/6/2024 তারিখ সকাল 6টা থেকে আগামী 4/6/2024 তারিখ সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি আছে। তাই আপনারা অযথা এলাকায় 4 জনের বেশি জমায়েত করবেন না। বেড় মজুরের কাঠপোল এলাকা সহ সন্দেশখালীর নানা জায়গায় মোতায়েন রয়েছে বাহিনী ও পুলিশ। নজরদারির মধ্যেই এদিন স্বাভাবিক ছিল সন্দেশখালীর দোকান বাজার। আমরা চাই এখানে যাতে আমরা শান্তিতে সবাই বসবাস করতে পারি, আমরা এখানকার সেই শান্তি চাই। নিউজ 18 বাংলা। ভোট মিটে গেলেও ভাঙড় রয়েছে ভাঙড়েই। আবার উত্তপ্ত ভাঙড়। মাঝেরহাটে 2 তৃণমূল কর্মীকে মারধর, গ্রামে ঢুকতে বাধা। তৃণমূল কর্মীদের পাল্টা আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ। পরিস্থিতির নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, অর্থাৎ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। মাঝেরহাটে 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ। কল্যাণ, ভোট শেষের পরেও ভাঙড় রইল ভাঙড়েই, আবারও আইএসএফ তৃণমূল চাপানুতর। এবার মূলত কি ঘটনার সূত্রপাত কি থেকে? একেবারেই জানিয়ে রাখি, এই যে ভোটে যে সমস্ত তৃণমূল কর্মীরা কাজ করেছে, পরিশ্রম করেছে, তাদেরকে খাওয়া দাওয়া জন্য একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে কিন্তু মাঝেরহাট গ্রামের যে সমস্ত তৃণমূল কর্মীরা ছিল তারা এসেছিল। আর যখনই তারা গ্রাম থেকে বাইরে এসে তারপরে ওই গ্রামের যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকেরা ছিল তারা কার্যত গ্রামটি ঘিরে ফেলে এবং রাতের দিকে যখন এই তৃণমূল কর্মীরা বাড়ি ফিরছিল তাদেরকে গ্রামে ঢুকতে বাধা দেয়। বেধড়ক মারধর করা হয় 2 তৃণমূল কর্মীকে। আইএসএফ কর্মীরা ওই 2 জনকে মারধর করলে তারা 2 জন পালিয়ে যায় এবং অন্য যে সমস্ত তৃণমূল কর্মীরা ওই অনুষ্ঠানে ছিল তাদেরকে গিয়ে বলে। সেখান থেকে তাদেরকে আহত 2 জনকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে যখন ওই তৃণমূল কর্মীরা স্থানীয় তৃণমূল নেতা লোকমান মোল্লার নেতৃত্বে উত্তর কাশীপুর থানার সামনে আসে, সেই সময়
বাইকে করে বেশ কয়েকজন যুবক আসছিল। আইএসএফ কর্মীর সমর্থক ভেবে ওই যুবকদেরকে মারধর করতে গেলে থানার সামনে একটা উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। আর তখনই পুলিশ বেদনক লাঠিচার্জ করে এই তৃণমূল কর্মীদের ওপরে। এই ঘটনায় লোকমান মোল্লা সহ বেশ কয়েকজনকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখে এবং পরে পুলিশ কর্মীরা এই ঘটনার তদন্তে নেমে মাঝেরহাট গ্রাম থেকে একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে যেহেতু এলাকার উত্তপ্ত পরিস্থিতি ছিল, সেই কারণে সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু মাঝেরহাট গ্রামে দীর্ঘক্ষণ রুট মার্চ করে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ কল্যাণ। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, উচ্ছেদ ঘিরে উত্তপ্ত বর্ধমান স্টেশন। উচ্ছেদ ঘিরে উত্তপ্ত বর্ধমান স্টেশন। গতকাল গভীর রাতে স্টেশনে উচ্ছেদ অভিযান, প্ল্যাটফর্মের অস্থায়ী দোকান উচ্ছেদ আরপিএফ এর। আর সেই অভিযান ঘিরেই রীতিমতো উত্তেজনা ছড়ায়। উচ্ছেদে বাধা দেন তারা, রেল লাইনে বসে বিক্ষোভ। অস্থায়ী দোকান উচ্ছেদ আরপিএফ এর, আর সেই উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়। উচ্ছেদে বাধা, রেল লাইনে বসে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো উত্তেজনা, স্টেশন ভাঙচুর করা হচ্ছে। স্টেশনে উচ্ছেদ অভিযানের প্রতিবাদেই এই বিক্ষোভ তারা দেখাচ্ছেন। গতকাল রাতে স্টেশনে উচ্ছেদ অভিযান চালানো হয় এবং তারপরেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। উচ্ছেদ ঘিরে উত্তপ্ত বর্ধমান স্টেশন। উচ্ছেদে বাধা, রেল লাইনে বসে বিক্ষোভ। রীতিমতো উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, মূলত তারা কি দাবি করছেন আর এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, বেশ কিছু যে দোকান ছিল সেগুলো ইতিমধ্যেই উচ্ছেদ করে ফেলা হয়েছে এবং গতকাল সন্ধ্যে থেকেই সেই প্রস্তুতি শুরু হয় এবং সন্ধ্যে থেকেই আরপিএফ বিভিন্ন প্ল্যাটফর্মে মজুদ ছিল এবং যখনই রাত্রে প্ল্যাটফর্ম বলা যায় যে যাত্রী শূন্য হয়ে যায়, এরপরই অ্যাকশন শুরু করে আরপিএফ। তারা এই যে দোকানগুলি সেগুলিকে উচ্ছেদ করার কাজ শুরু করে এবং যেটা তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরেই বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে রেলের অনুমোদনহীন বেশ কিছু দোকান রয়েছে। সেই দোকানগুলি উচ্ছেদের জন্য তাদেরকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল, তাদেরকে সেই সব দোকানপত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছিল। কিন্তু অনেকেই, বেশিরভাগ ব্যবসায়ী তারা দোকান সরাননি। মূলত সেই সব দোকানগুলোকেই উচ্ছেদের জন্য অভিযান শুরু করে আরপিএফ এবং সেই অভিযান শুরু হতেই সেই সব দোকানের কর্মরত ব্যবসায়ীরা তারা বিক্ষোভ শুরু করে। তারা রেল লাইনে বসে পড়ে, ট্রেন আটকানোর চেষ্টা করে, যদিও আরপিএফ তাদেরকে তুলে দেয়। কোনো ট্রেন আটকানো তাদের পক্ষে সম্ভব হয়নি। এরপরে আরপিএফ কিন্তু বেশ কিছু দোকানকে সরিয়ে দিয়েছে এবং এই যে ব্যবসায়ীদের বক্তব্য যাদের 24 ঘন্টার নোটিশে তাদেরকে উচ্ছেদ করা হলো। শুধু তাই নয়, রেলের তরফ থেকে তাদের চাকরি পর্যন্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেসব কোনো রকম প্রতিশ্রুতি মানেনি রেল কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ। শরদেন্দু, এখন কি অবস্থা? দেখো, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গতকাল রাতে যে এত কিছু ঘটনা ঘটেছে তার কোনো আঁচ কিন্তু নাই। তবে বেশ কিছু দোকান সরিয়ে ফেলতে পেরেছে আরপিএফ এবং যথেষ্ট সংখ্যক আরপিএফ এখনো মজুদ রয়েছে। পরবর্তী ক্ষেত্রে যাতে কোনো বিক্ষোভ না হয়, ব্যবসায়ীরা যাতে নতুন করে না বিক্ষোভ শুরু করতে পারে, তা নিশ্চিত করতে আরপিএফ মজুদ রয়েছে পর্যাপ্ত সংখ্যক। বেশ, ধন্যবাদ শরদেন্দু। কোনো জানকারি দিইনি, আমরা রাত্রিরে ঘুমিয়েছিলাম, এটা হঠাৎ করে ভাঙতে লাগলো। না, আরপিএফরা আমাদের কোনো জানকারি দিইনি, না নোটিশ দিচ্ছে, না কিছু দিচ্ছে। টাকা দিতে হবে স্টেশনে কাজ করার জন্য, আরপিএফদেরকে টাকা দিতে হবে। সব থেকে প্রথম কথা আমরা চাইছি আমাদের নিজের দোকান আমরা দেবো কেন টাকা? আমাদের কাগজপত্র আছে,